কাল ছিল অভিক আর মেঘলার এঙ্গেজমেন্ট। বান্ধবীকে নিজের কাছে পাওয়ার খুশিতে আত্মহারা রিদিতা। সেই খুশি জাহির করতেই তীব্রর সাথে মোটামুটি ঝগড়া করেই ছেলেদের তীব্রর কাছে রেখে মেঘলার এঙ্গেজমেন্টে এনজয় করেছে। আংটি বদলের পরে মেঘলার কাজিন সহ আরও কিছু মেয়েরা ঠিক করলো ট্রুথ আর ডেয়ার খেলবে। রিদিতা খেলতে না চাইলেও সবাই জোর করে বসালো। সবাই একে অপরের ট্রুথ অ্যান্ড ডেয়ার দিচ্ছে। এবার রিদিতার পালা আসতেই রিদিতা ডেয়ার নেয়। তখন মেঘলার কাজিন জেবা বলল, শুনেছি আমার ক্রাশ মানে তীব্র ভাইয়া নাকি অনেক ভালোবাসে তোমাকে, এটা প্রমাণ দাও। রিদিতা অবাক হয়ে বলল, আশ্চর্য আপু, আমি কিভাবে এর প্রমাণ দেব? তাছাড়া উনি আমাকে কতটা ভালোবাসে তার প্রমাণ আপনাকে দেয়া জরুরি মনে করছি না আমি। মেঘলা কিছুটা বিরক্ত হয়ে বলল, প্লিজ যে বাপু, সিন ক্রিয়েট করো না এখানে। আরে আমি আবার কি করলাম? আমি তো ডেয়ার দিলাম। তীব্র চৌধুরী বউ হওয়ার যোগ্যতা অর্জন করতে পারেনি। ডেয়ার যদি নিতেই না পারে তবে ট্রুথ নিতে। সাথে জেবার বান্ধবীও তাল মিলিয়ে বলল, আমি ভেবে পাই না কোরিয়ান নায়কদের মতো সুপার হ্যান্ডসাম তীব্র এই কালো ঘনের মধ্যে কি দেখলো। নিশ্চয়ই কোনো কারণেই আটকে আছে। আর যাই হোক, ভালোবাসা থাকতে পারে না। মেঘলা চেঁচিয়ে উঠল, এনাফ আপু, তুমি আরে আমাদের উপর চেঁচামেচি করছিস কেন? তোর বান্ধবীকে বল ডেয়ার পূর্ণ করতে। এতই যদি তার ভালোবাসার উপর কনফিডেন্স থাকে তো নাকি ভয় পাচ্ছে? তীব্র চৌধুরীর সাথে তার সম্পর্কটা কি? একটা ঠুমকো গুরুত্বহীন সম্পর্ক, আবার সেটা না পেরিয়ে আসুক। এমন আরও কথায় রিদিতা রেগে রাজি হলো ডেয়ার সম্পূর্ণ করবে সে। এরপর ওরা কিভাবে করতে হবে বলতেই আরও একবার কথা কাটাকাটি হলো মেঘলার সাথে। মেঘলা এমন কিছু করতে দিবে না। ব্যাপারটা তীব্র পর্যন্ত গেলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলবে। তবে রিদিতা রাজি হয়েছে। ভালোবাসার প্রমাণ তার দরকার না হলেও জেবা নামক এমন মেয়েদের একটা শিক্ষা দেওয়া উচিত। সব ভেবেই রাজি হয়েছে রিদিতা। তীব্র তখন ছেলেদের নিয়ে রুমে এসেছে। ছেলে দুটো কিছুক্ষণ হলো ঘুমিয়েছে। হঠাৎ তীব্র বেগে ফোন বেজে উঠতেই ব্লুটুথের সাহায্যে কানেক্ট করে আলোচনায় ব্যস্ত হয়ে পড়ল তীব্র। এর মাঝেই তীর ছুটে এসে বলল, তীব্র, হৃদ। তীব্র ভ্রু কুঁচকে তাকালো। রেডি? কি? তীরের শরীর কাঁপছে, ঢোক গেলে কোনো মতে বলল, হৃদ হঠাৎ সুইমিং পুলে পড়ে গিয়ে তীব্র ওরা বলেছ নিঃশ্বাস চলছে না। তীব্র রেগে তীরের কলার চেপে ধরে বলল, নাটক করছিস? এসব মজার বিষয়। তীর নিজেকে ছাড়ানোর চেষ্টা না করেই বলল, চল প্লিজ। তীব্র তীরের দিকে থমথমে মুখে কিছুক্ষণ চেয়ে তীরকে ছেড়ে এক প্রকার ছুটে বেরিয়ে গেল। হুট করে সুইমিং পুলের দিকে রিদিতাকে নিস্তেজ পড়ে থাকতে দেখে তীব্রর দুনিয়া থমকে গেল। রায়ান সমানে চেঁচিয়ে যাচ্ছে, এই বনু ওঠ, এই বোন রিদু। রূপালী মুখ দিয়ে শ্বাস দেওয়ার চেষ্টা করছে। রিদিতার হার্ট পাম্প করার চেষ্টা করছে। তীব্রর পা দুটো যেন জমে রয়েছে, কদম ভারী লাগছে। রায়ানের কান্নায় যেন পরিস্থিতি বিবেচনায় আনতে পারছে না। হুট করেই মনে হচ্ছে তীব্রর বুকের ভেতরে হৃৎপিণ্ডটা ছটফট করছে। মাথায় কিছু কাজ করছে না, মস্তিষ্ক ফাঁকা লাগছে। তীব্র অনেক কষ্টে হেঁটে রিদিতার কাছে এসে ঢুলতে লাগলো। কেউ কিছু বোঝার আগেই তীব্রর শরীর ঢলে পড়ল রিদিতার ওপর। হঠাৎ করেই নিজের শরীরে ভারী কিছু পড়তেই রিদিতা এবার ফট করে চোখ খুলে তাকালো। পেটের ওপর তীব্রর হাতটা দেখে তড়িৎ তাকালো পড়ে থাকা তীব্রর দিকে। এদিকে সবাই ভূত দেখার মতোই চমকে উঠল। রিদিতা ঘাবড়িয়ে গেল তীব্রকে এভাবে দেখে। কাঁপা কাঁপা গলায় বলল, এই এই বাবুর আব্বু, এই কি হলো আপনার? উঠুন, এই দেখুন কিছু হয়নি আমার, উঠুন না প্লিজ। রিদিতার ডাকাডাকির পরেও তীব্রকে নিতর হয়ে পড়ে থাকতে দেখে এবার যেন সবার হুঁশ ফিরল। চটজলদি হসপিটালে ভর্তি করিয়ে জানা গেল তীব্র হার্ট অ্যাটাক করেছে। কিছুক্ষণ আর দেরি করলে হয়তো দুর্ঘটনা ঘটে যেত। এদিকে নাজমা চৌধুরী সবটা জানার পর রিদিতার গালে পরপর 2টা থাপ্পড় বসিয়ে দিয়েছে। সবাই রিদিতাকে কথা শুনিয়েছে, এমনকি রায়ানও বোনের মুখ থেকে মুখ ফিরিয়ে রেখেছে। কি ভয়ঙ্কর ভয়টা পেয়েছিল। রায়ানের তো জান নাই হয়ে গিয়েছিল। তবে তীব্র, ওর এই অবস্থা হওয়া স্বাভাবিক নয় কি? পাগলের মতো ভালোবাসে যে লোকটা তার বোনকে, এছাড়া তুর্য, রুদ্র, ওদের কি হতো? সব ভেবেই রায়হানের বোনের ওপর মেজাজ বিগড়ে আছে। কোন আউল ফাউল মেয়ের কথাই এই কাণ্ড ঘটিয়েছে? এখন যদি তীব্রর কিছু হয়ে যেত, বাঁচতে পারতো রিদিতা নিচে? তীব্র ছাড়া থাকতে পারতো রিদিতা? একটা জীবনের বিনিময়ে বাকি 3টা জীবন চলত।
রৌদ্র, তুর্য তো বাবা মা ছাড়া কারো কাছে দুদণ্ডের বেশি সময় থাকে না, ওদের কি হতো? এসব ভেবেই রায়হান আল্লাহর কাছে দোয়া করল। এমন কুবুদ্ধি আমার বোনের মাথায় যেন ইহো জন্মে না আসে। আল্লাহ মাফ করুক। এদিকে তীব্রর জ্ঞান ফিরতে রিদিতার জন্য পাগলামি শুরু করতেই রিদিতা ছুটে আসলো। রিদিতাকে ঠিক দেখে তীব্র সবার সামনেই সেদিন কেঁদে ফেলেছিল, শক্ত করে জড়িয়ে ধরেছিল নিজের সাথে। শক্তপোক্ত মানুষ তীব্র চৌধুরী, কিন্তু তার আর্তনাদের কান্না সবাইকে কাঁদতে বাধ্য করল। এই বউ, এই বউ, তুই আমাকে ছেড়ে চলে যাস না, এইভাবে মারিস না বউ। আমি পারবো না বাঁচতে তোকে ছাড়া। তুই বিহীন আমি নিঃস্ব, আমার দম আটকে আসে, খুলে যে ছিঁড়ে যা। আমি পারবো না তোকে আরই বাঁচতে। এমন কখনো করিস না, মরলে তুই আমাকে নিয়ে যাস। প্লিজ আমাকে একা করিস না। আমি আমি তোকে ছেড়ে নিঃশ্বাস নিতেও পারবো না। আল্লাহকে বলবি তোকে আমাকে যেন একসাথে নিয়ে যায়। তুই নেই এটা ভাবলেও আমি শেষ। এমন করিস না, এমন করিস না প্লিজ। আমার কেউ নেই তুই ছাড়া। আমাদের বাচ্চা, ওরা কীভাবে থাকবে তোকে ছাড়া? ওরাও বাঁচবে না। তোর কি চলে আমি ওদের কীভাবে বাঁচাবো? আমি আমি তীব্র এমন হৃদয় বিদারক কথায় রিদিতা এবার আর নিজেকে ধরে রাখতে পারল না, জোরেই কেঁদে উঠল। আত্মগ্লানিতে এখন নিজেকেই শেষ করে দিতে ইচ্ছে করছে তার। কেন এমন করল? তীব্রর কিছু হলে সে কিভাবে বাঁচত? এত শক্ত মানুষটার এমন অবস্থা শুধু তার জন্যই হয়েছে। তীব্র তো কখনো ভেঙে পড়ে না, তবে আজ তার জন্যই। সে আসলেই এই মানুষটাকে ডিজার্ভ করে না। এত সুখ পেয়ে সে সুখদাতাকেই আঘাত করল। হৃদিতা টুকরে কেঁদে উঠল। তীব্র শক্ত হাতের বাঁধনে থাকার পরেও নিজে আরো শক্ত করে ধরে বলল, আমায় মাফ করে দিন প্লিজ। আমি এটা করতে চাইনি। আপনার কিছু হলে আমরা কিভাবে বাঁচতাম? আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। আমি এই নাটক করতে চাইনি, বিশ্বাস করুন। এরপর হৃদিতা একে একে সব বলতেই তীব্র কিছুক্ষণ থম মেরে বসে থাকে। হৃদিতাকে এক ঝটকায় নিজের থেকে দূরে সরিয়ে দিল। হিংস্র পশুর মতো হৃদির গলা চেপে ধরে চেঁচিয়ে উঠে বলল, মরার নাটক করবি তো মর। হৃদিতা কোনো ছটফট করল না। আজ থেকে তুই মৃত আমাদের কাছে। ভালোবাসা প্রমাণ করবি না? কর। আজ তোকে নিজ হাতেই মারবো আমি। মুহূর্তেই পরিবেশ পরিবর্তন হয়ে গেল। তীব্রর সেই আর্তনাদ এখন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। যাকে কিছুক্ষণ আগেও বুকে জড়িয়েছিল, সময়ের ব্যবধানে তাকে কষ্ট দিচ্ছে। হৃদিতা নিস্তেজ হয়ে আসতেই তীব্র ছেড়ে দিল ওকে। রাগে পুরো রুম তছনছ করে ফেলল তীব্র। সবাই মিলেও তীব্রকে থামাতে পারছে না। তখনই ছেলেদের কান্নার আওয়াজ শুনে থেমে গেল তীব্র। বাবা মাকে অনেকক্ষণ না পেয়ে দুজনেই সমানতালে কান্না করছে। কান্না করতে করতেই দুজনের ফর্সা চেহারা লাল আভা ছড়িয়ে পড়েছে। ছেলেদের কান্নার আওয়াজে হৃদিতা কোনো মতে উঠে ছুটে এলো। সাথে তীব্রও আসলো। দুইজন দুই বাচ্চাকে নিয়ে থামানোর চেষ্টা করলো, কিন্তু দুজনের কান্না থামছে না। জেদ উঠলে সহজে থামে না দুইজন। কান্নার প্রভাবে কেঁপে কেঁপে উঠছে। তুর্যকে হৃদিতার বুকের ভেতর চেপে ধরে রেখেছে। জেদি ছেলেটা শান্ত হয়েছে কিছুটা। হৃদিতার গলা দিয়ে শব্দ করতে পারছে না, ব্যথায় টনটন করছে। হৃদিতা ছেলেকে খাইয়ে দিতেই একেবারে শান্ত হলো তুর্য। মায়ের গাল নেড়ে নেড়ে নিজের ভাষায় অভিযোগ জানাচ্ছে ছোট্ট তুর্য। হৃদিতা ছেলের অভিযোগ শুনছে, বুকটা ছিঁড়ে যাচ্ছে। ছেলের সামনে কান্না করলেও সেও কাঁদবে, তাই নিজেকে সামলে নিয়েছে। একটু পরেই তীব্র রৌদ্রকে নিয়ে এসে বসলো হৃদিতার পাশে। কোনো কথা ছাড়া তুর্যকে কোলে তুলে রৌদ্রকে হৃদিতার কোলে বসিয়ে দিয়ে বলল, আপনার খাওয়া হলে বাবা নিয়ে যাব। কথাটুকু শেষ করেই বেরিয়ে গেল। হৃদিতা রৌদ্রকে খাইয়ে দিল। আজ তীব্রর কিছু হলে এই দুই ছেলেকে কিভাবে সামলাতো সে? ছেলে দুটো বাবা মা ছাড়া যে থাকে না কারো কাছে। জন্মের পর থেকেই এরা অন্য কারো কোলে বেশিক্ষণ থাকতে চায় না। কিভাবে বুঝে কে জানে কোনটা কার কোল? তুর্য রৌদ্র হওয়ার পর দুজনেরই বিভিন্ন সমস্যা হয়েছিল। হৃদিতার মেডিকেল ক্লাস, তীব্রর অফিস, হাসপাতাল, তার ওপর দুই ছেলে। তাও যদি কারো কাছে থাকে। এমনও হয়েছে যে তীব্র একজনকে নিয়ে অফিস করেছে আর হৃদিতা অপরজনকে নিয়ে ক্লাস করেছে। হৃদিতা সব ভেবে দীর্ঘশ্বাস ফেলল। মনে মনে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, তুমি আমার মাফ করে দাও প্লিজ। যা শাস্তি দেয়ার আমাকে দাও। আমি সব মাথা পেতে নেবো। আমার ভুলের সাজা আমার স্বামী সন্তানদের দিও না আল্লাহ। আল্লাহ, ওদের তুমি ভালো রাখো। ওনাকে সুস্থ করে দাও আল্লাহ। বর্তমান হৃদিতার ঘুম ভাঙল ভোরের মিষ্টি আলো মুখে পড়তেই। চোখজোড়া পিটপিট করে মেলতেই বুকের ওপর ভার মনে হলো তার। হৃদিতা মুখটা নিচু করে তাকাতেই তীব্রর ঘুমন্ত মুখটা নজরে এলো। হাত পা নড়ানোর উপায় নেই হৃদিতার।
এমনভাবেই পেঁচিয়ে ধরে শুয়ে আছে তীব্র। পাশেই তুর্য রৌদ্র অপুর হয়ে শুয়ে আছে। এই ছেলে দুটো বাপের কিচ্ছু ছাড়েনি আল্লাহ, এইভাবে শুয়ে থাকলে তো ব্যথা পাবে ছেলে দুটো। উফ। হৃদিতা নড়ে চড়ে নিজেকে ছাড়াতে চাইলে তীব্র আরও শক্ত করে জড়িয়ে ধরল। হৃদিতা চুপ হয়ে গেল। দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখল সকাল 9টার কাছাকাছি প্রায়। তীব্র কাল কখন এসে ঘুমিয়েছে, রাগ কি কমেছে? হৃদিতা হতাশার নিঃশ্বাস ফেলে তীব্রর ঘুমন্ত মুখটা দেখে একটা হাত মাথায় রেখে বুলাতেই তীব্র নড়ে চড়ে উঠে আরও শক্ত করে ধরল হৃদিতাকে। হৃদিতা ঘুমিয়ে থাকা তীব্রর কপালে চুমু দিয়ে বলল, আর কখনো এমন কিচ্ছু করবো না, প্রমিস। তীব্র ঘুম ঘুম মুখটা তুলে টপাটপ ঠোঁটে কয়েকটা চুমু দিতেই হৃদিতা কেঁদে উঠল। তীব্র মুখটা একটু তুলে বলল, কাঁদছেন কেন শ্যামপ্রিয়া বধূ? আদর লাগবে আরো? হৃদিতা কিছু বলছে না, কেঁদেই যাচ্ছে দেখে তীব্র আবারও বলল, আমার শ্যামপ্রিয়া বধূ কি বেশি বকা দিয়েছে? উম, আপনার শ্যামপ্রিয়া বধূ ভালো না, আপনার ভালোবাসার যোগ্য না সে। তীব্র হৃদিতার পুরো মুখে আদুরে স্পর্শ দিয়ে বলল, অযোগ্য হলে তীব্র চৌধুরীর সান্নিধ্য সে পেত না, তার 2 বাচ্চার মাও হতো না। আপনি আমার সকল রোগের চিকিৎসা চান, আমার সকল ব্যথার উপশম, আমার শান্তির স্থান, উপরওয়ালার সবচেয়ে বড় নিয়ামত। আমি চাইলেও আপনার থেকে দূরে থাকতে পারবো না। হৃদিতা তীব্রর দিকে তাকিয়ে আদুরে গলায় বলল, ভালোবাসি বাবুদের আব্বু, অনেক অনেক ভালোবাসি। আমায় মাফ করে দিন, কখনো আর এমনটা করব না। সময় স্রোত বয়ে চলছে আপন ধারায়, তাদের থামিয়ে রাখার সাধ্য কারণেই। দেখতে দেখতে 6টা বছর পেরিয়ে গেছে। এই কয়েক বছরে সবার জীবনে পরিবর্তন এসেছে। কেউ পেয়েছে, কেউ হারিয়েছে, কেউ মেনে নিয়েছে, কেউ মানিয়ে নিয়েছে। এভাবেই হয়তো সুখে থাকা যায়। সবার চেষ্টা শুধু ভালো থাকার, একটু সুখে থাকার। সেই ফুলতলি গ্রামের মির্জা বাড়িতে তীব্রর সেই মাঝরাতের বিয়ের পর আবারও বিয়ের সানাই বাজছে। পুরো বাড়ি সাজানো হয়েছে খুব সুন্দর করে। বাড়ির ছোট ছেলে রায়ান মির্জার বিয়ে বলে কথা। বড় ছেলে বিদেশিনী বিয়ে করায় ছোট ছেলের বিয়ের অনুষ্ঠান ভীষণ জাঁকজমকপূর্ণভাবেই করছেন হৃদিতার বড় চাচা রওনক মির্জা। যদিও বিয়েটা রায়ানের নিজের পছন্দের মানুষটির সাথেই হচ্ছে, তবুও ছোট ছেলের বিয়েতে কোনো কমতি রাখেননি রওনক মির্জা। গেস্টদের থাকার জন্য বাগানের দিকে ঘর করেছে লম্বা করে বেশ কয়েকটা। তাছাড়া মির্জা নিবাস তো আছেই। পুরো মির্জা বাড়ি জাঁকজমকপূর্ণভাবেই সাজানো হচ্ছে। আত্মীয় স্বজন পুরো বাড়ি ভর্তি মানুষ। হৃদিতারা এসেছে বিকেলের দিকে। তীর মিহির লাবিব সহ পুরো চৌধুরী পরিবার এসেছে বিয়েতে। ভাইয়ের বিয়েতে হৃদিতার অনেক আগে থেকে আসার কথা থাকলেও হাজারো ব্যস্ততার কারণে আসা হয়নি। তাই এসে থেকেই কাজে লেগে পড়েছে। কাল হলুদ সন্ধ্যা, তাই মেহমানে চারদিক ভর্তি হয়ে আছে। রায়ানের মামা খালারা সব মিলিয়ে বড় একটা পরিবার। হলরুমের একপাশে সব মেয়েরাও হলুদ সন্ধ্যা নিয়ে আলোচনা করছে, কে কি পরবে, কিভাবে সাজবে। হৃদিতা সহ চৌধুরী বধূরাও তাতে মতামত দিচ্ছে। এদিকে হলরুমের দরজার একপাশে বেশ কিছু ছেলে মেয়ে একসাথে খেলছে। হঠাৎ করেই রায়ানের মামাতো বোন ময়নার নজর পড়ে 5 বছরের 2টা ছোট ছেলের ওপরে। দুজনেই সেম পোশাক পরা, ধবধবে ফর্সা চেহারা, একদম বিদেশিদের মতোই সুন্দর দেখতে। কাপড় থেকে প্রায় সব কিছুর মিল দেখেই বোঝা যায় তারা যমজ বাচ্চা। পরনে 3/4 ব্লু জিন্স প্যান্ট, সাথে আকাশি রঙের টি শার্ট। সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে এলোমেলোভাবে। ঘুম ঘুম চোখ, মুখে বিরক্তির ছাপ। এত কোলাহল হয়তো পছন্দ না, নাকি অন্য কারণ। তবে দুইজন একটা ফুটফুটে সুন্দর গোলাপি ফ্রক পরা 4 বছর বয়সী বাচ্চা মেয়ের 2 হাত ধরে খুঁজে চলছে কাউকে। বাচ্চা মেয়েটির চোখে স্পষ্ট পানি, কাঁদছে বাচ্চাটা। কিন্তু দুইজন ছেলের মুখে স্পষ্ট বিরক্তি। দুইজন একটু পরপর মেয়েটার চোখের পানি মুছে দিচ্ছে আর কি যেন বলছে। আবার ভিড় ঠেলে সাবধানে নিয়ে আসছে মেয়েটাকে, যেন ভিড় থেকে প্রোটেক্ট করছে ছোট্ট পরিটাকে। আবারও পিছে ফিরে কাউকে দেখছে। ময়না বেশ কিছুক্ষণ তাদের দেখার পর রিয়ার মেয়ে মনিকে বলল, এই মনি, দেখ দেখ, বিদেশি বাচ্চা 3টাই কেমন সাদা ফটফটা, আর দেখতে অনেক সুন্দর। মনি তার খালামণির কথায় আশেপাশে তাকিয়ে দেখল। বাচ্চাদের দেখে মনি চটপট করে বলল, আল্লাহ, এরা এখানে কেন? ঋতু খালামণি কোথায়? তুমি কি ঋতু খালামণিকে দেখেছো? ময়না হতবাক হয়ে বলল, হৃদিকে তো উপরে যেতে দেখলাম খালার সাথে। মনি এক ছুটে দৌড়ে ওপরে উঠে গেল। ময়না হতবাক হয়ে তাকালো মনির যাওয়ার দিকে। ততক্ষণে অনেকেই ঘিরে ধরেছে ওদের, হয়তো সবাই বিদেশি মনে করে দেখছে।
ময়না উৎসুক হয়ে এগিয়ে গেল সেদিকে। তখনই শুনতে পেল স্পষ্ট বাংলায় ছেলে দুইটার মধ্যে একজনের কথা। বোন কাঁদছে, আমাকে যেতে দিন প্লিজ, আমরা আম্মুকে খুঁজছি। ময়না তাকালো তাদের দিকে। মেয়েটা ফ্যাস ফ্যাস করে কাঁদছে। ছেলে দুইটার চেহারায় রাজ্যের বিরক্তি, তবে কথায় স্পষ্ট এক ভদ্রতা। এইটুকু বাচ্চার বড়দের মতো আচরণ দেখে ময়না সত্যি অবাক হলো। সবাইকে সরিয়ে যার যার কাজে পাঠিয়ে দিল। লোকজন কমতেই ছেলে দুটোর একজন বলল, আপনাকে ধন্যবাদ মিস। ময়না ফিক করে হেসে উঠে বলল, মিস নয়, মিসেস। আই এম ম্যারিড। আচ্ছা, তোমাদের নাম কি? তাহিয়ান চৌধুরী তুর্য। বাহ, খুব সুন্দর নাম তো। আর তোমার? রিদওয়ান চৌধুরী রৌদ্র। বাহ, বেশ সুন্দর নাম তোমাদের, একদম রাজকীয় নাম। তা এই পিচ্চি মেয়েটার নাম কি? ছোট্ট মেয়েটা দুই ভাইয়ের হাত শক্ত করে ধরে বলল, তুস্মিতা চৌধুরী তৃপ্তি। তোমাদের নাম কে রেখেছে? একদম মিলিয়ে মিলিয়ে সুন্দর সুন্দর নাম। বাচ্চারা কিছু বলল না। ময়না ওদের ভাব দেখে বুঝলো হয়তো জানে না, তাই বলল, তোমার আম্মুর নাম কি? বলো, আমি খুঁজে দিচ্ছি। হৃদিতা তীব্র চৌধুরী। কি? ময়নার এমন জোরে বলায় তৃপ্তি ভ্যা ভ্যা করে কেঁদে দিল। তখনই হন্তদন্ত হয়ে ছুটে এলো দুইজন রমণী। ময়না তাকালো দুজনের দিকে। রূপালীকে দেখে বলাই যায় মেয়েটা রূপালীর বাচ্চা। রূপালীর মতোই পরীর মতো সুন্দর। রূপালী মেয়েকে কোলে নিয়ে শান্ত করতেই হৃদিতা হাঁটু গেড়ে বসলো ছেলেদের সামনে। তোমরা এখানে কেন? এত তাড়াতাড়ি ঘুম হয়ে গেল তোমাদের? পিতু কান্না করছিল, মামুনির কাছে যাবে বলে, তাই বড় পাপা আমাদের ওকে নিয়ে আসতে বললো। ও আচ্ছা, তোমাদের ছোট বোন কোথায়? ও উঠেছে ঘুম থেকে? রোজ তো পাপার কোলে আসে আম্মু। সরি আমার বাবারা, আমি ফোনের দিকে একদমই খেয়াল করিনি। ইটস ওকে আম্মু। আম্মু? ময়না হৃদিতার দিকে বিস্ময় নিয়ে তাকালো। এত সুন্দর সুন্দর ছেলে হৃদিতার। হৃদিতার টপাটপ ছেলে দুইটার গালে চুমু দিতেই ওদের গম্ভীর বিরক্তকর চেহারা হাসি ফুটে উঠল। কি সুন্দর সেই হাসি, যেন বহু প্রতীক্ষিত এই আদরটুকু। ওরা সবাই বাগানে তৈরি ঘরের দিকে যেতেই মণি ছুটে আসলো। ময়না মণিকে দেখে বলল, সিরিয়াসলি মনি, ওরা রিদির ছেলে? হ্যাঁ। রিদির হাজব্যান্ড কি করে? কে উনি? ছোট মণি ময়নার মুখটা দেখে মুচকে হেসে বলল, সবচেয়ে হ্যান্ডসাম, সুন্দর আর ড্যাশিং আঙ্কেলটা ঋতু খালামণির হাজবেন্ড। ঋতু খালামণি আর আঙ্কেল দুজনেই ডক্টর। কি মজা করছিস আমার সাথে? এই মা, মজা করবো কেন? আঙ্কেল তো ঋতু খালামণিকে বিয়ে করতে অর্ধেক রাত পর্যন্ত মানুষকে জাগিয়ে রেখে দাওয়াত খাইয়ে আবার গিফটও দিয়েছিল। পুরো গ্রাম উপস্থিত ছিল ঋতুমণির বিয়েতে। তুমি তো বাংলাদেশে ছিলে না, তাই জানো না। আচ্ছা, আমি আসছি। ঋতু খালামণির ফোন বাজছিল, ফোনটা ফেলেই চলে যাচ্ছে, সেটা দিতেই দৌড়ে আসছিলাম। ময়নার মনির কথা যেন বিশ্বাস হলো না। মির্জাবাড়ির গেট পেরিয়ে কিছুতেই তাকাতেই নজরে এলো 1 থেকে 1.5 বছর একটা বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে। মনির তথাকথিত সেই সবচেয়ে হ্যান্ডসাম, সুন্দর আর ড্যাশিং মানুষটা। পরনে তার কালো শার্ট প্যান্ট, দেখতে সত্যিই দেখার মতোই সুন্দর, যেন কোনো ফিল্মের হিরো। তার বুকে লেপ্টে আছে ছোট্ট পুতুলের মতো বাচ্চাটা। হৃদিতা সেখানে পৌঁছাতেই তীব্র মুচকি হেসে বাচ্চাটাকে এগিয়ে দিল। হাসিটা ঠিক যমজ 2 বাচ্চার মতোই সুন্দর। মানে নিঃসন্দেহে বাচ্চার বাপ সে। মাকে দেখেই কোলে থাকা ছোট্ট বাচ্চা মেয়েটা অভিমানে কেঁদে উঠল। হৃদিতা মেয়েকে আদর করতেই কিছুক্ষণের মধ্যে থেমে গেল। ময়না শুধু তাকিয়ে দেখল সবটা। হৃদিতাকে শেষবার দেখেছিল যখন হৃদিতার বয়স 14 বছর ছিল। সেবার দেশের বাইরে অস্ট্রেলিয়াতে যাবার আগেই দেখা করতে এসেছিল। এরপর আর হৃদিতার খবর সেভাবে না পেলেও শুনেছিল বিয়ে হয়েছে। তারপর আর কোনো খোঁজ করা হয়নি। তবে মেয়েটা যে এত ভালো আছে সেটা তার ধারণার বাইরে। অভাগী মেয়েটার কপালে এমন রাজকীয় সুখ দেখে তিনি খুশি হয়েছেন। রাতে খাবার টেবিলে বসে আছে বাড়ির সবাই। তীব্র খাওয়ার ফাঁকে মেয়ের মুখে সাদা পোলাও আর ঝোল ঝরানো মাংস নিয়ে মুখে দিচ্ছে। মেয়েটা একটু একটু করে খাচ্ছে আর একটু পরপর এটো মুখে বাবার গালে চুমু দিচ্ছে, আবার বাবাকে দেখাচ্ছে আর আধো আধো কণ্ঠে বলছে, পাপা তুমু 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 দিতেছি তোমাকে। পাপা দেখো দেখো।
তীব্র মেয়ের কথায় সম্মতি দিয়ে বলল, হ্যাঁ প্রিন্সেস, আমি দেখেছি তো আপনি জমা দিয়েছেন। আমার লক্ষ্মী শোনা। সবাই খাওয়া বাদ দিয়ে বাবা মেয়ের কাণ্ড দেখছে। কি সুন্দর সেই দৃশ্য। বাবারা বুঝে মেয়ের ক্ষেত্রে একটু বেশি দুর্বল হয়। ময়না মুচকি হেসে বলল, মাশাল্লাহ, তোর মেয়ে সত্যি হৃদয়স্পর্শী। মায়ের রাজ্য একটা। ছেলে দুটো দারুণ হলেও মেয়েটা একদম আলাদা। একটা মায়ের খনি। বাবার মতোই নীলাভ চোখের মণি। পুরো আদল তোর। তবে গায়ের রং তোদের সবার চেয়ে আলাদা। একদম কাঁচা হলুদ আর দুধ মেশানো রং। জানিস, এমন রং খুব কম মানুষের হয়। রিদিতা ছেলেদের খাইয়ে দিতে দিতে মৃদু হাসল আপুর কথা শুনে। হ্যাঁ, এটা সত্যি যে রিদিতা মেয়ের গায়ের রংটা একদম আলাদা। রিদিতার মেয়ে হওয়াতে তীব্র সে কি খুশি। সব ছেড়ে ছুড়ে মেয়েকে দেখাশোনা করত। কাজ ব্যতীত এক সেকেন্ডও বাইরে সময় ব্যয় করতো না তীব্র। আর এখন তো মেয়ে বড় হয়েছে। পাপা বলতে পাগল এইটুকু মেয়ে। কখনো কখনো তো এত জেদি হয়ে ওঠে, পাপা পাপা কাঁদতে শুরু করলে তীব্রকে সব ফেলেই মেয়ের কাছে ছুটে আসতে হয়। সেবার তো মেয়ে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেছিল। তীব্র কানাডা গেছিল কাজে, কিন্তু মেয়ের কান্নায় অস্থির হয়ে কাজ ফেলে হেলিকপ্টার করে যত দ্রুত সম্ভব বাংলাদেশে ফিরে এসেছিল। এরপর তীব্র মেয়েকে রেখে দূরে কোথাও যায় না। মাঝে মাঝে তো অফিসে না গিয়ে বাসায় বসেই অফিসের কাজ করতে হয়। রিদিতার হসপিটালের কাজে থাকলে তো তীব্র মেয়ে রেখে কোথাও যায় না। বলতে গেলে বাবা মেয়ে দুইজন পাগল একে অপরের জন্য। রিদিতা ছেলেদের খাইয়ে দিয়ে ডাইনিং টেবিল থেকে একটু দূরে তাকালো। সেখানে তীর তার মেয়েকে এটা ওটা দেখিয়ে যাচ্ছে, আর রূপালী সেই সুযোগে মেয়ের মুখে খাবার তুলে দিচ্ছে। তীর আর রূপালীর মেয়ে তুষ্মিতা চৌধুরী তৃপ্তি। তুর্য আর রৌদ্র যখন 6 মাস বয়স, তখন রূপালী তীরকে প্রপোজ করে। সেদিনের সেই ঘটনার পর থেকে রূপালীর মনে তীরের জন্য অনেক অচেনা অনুভূতির জন্ম নেয়। দুজনের সময় নেয়। এরপর রূপালী নিজে থেকেই তীরকে প্রপোজ করে। শুরু হয় তাদের নতুন জীবনের পথ চলা। বিয়ের বছর পেরোতেই রূপালীর গর্ভে তৃপ্তি আসে। শুরু হয় ছোট্ট মেয়ে নিয়ে তাদের সুখী জীবন। প্রিয় মানুষকে না পেয়ে কোথাও হয়তো সূক্ষ্ম ব্যথা অনুভব হয় রূপালীর। তবে সে তীরের সাথে ভালো আছে। তীরের মতো একটা মানুষ পেয়ে সে ভীষণ ভালো আছে, খুব সুখে আছে। রাতের খাবার শেষ হতেই সবাই এদিক ওদিক নিজেদের কাজে ব্যস্ত হয়ে গেল। কেউ কেউ ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে, তো কেউ কেউ অনেক বছর পর এমন দেখা সাক্ষাৎ হয়ে গল্প জুড়ে বসেছে। রিদিতাকে পেয়ে রায়ানের কাজিনরাও ঘিরে ধরেছে তাদের প্রেম কাহিনী শোনার জন্য। রিদিতা অবাক হয়ে বলল, আমাদের প্রেম কাহিনী? ময়না উৎসাহ দিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, বল না প্লিজ। রিদিতা মনে মনে বলল, প্রেম কাহিনী নাকি অত্যাচার কাহিনী? হ্যাঁ, কিন্তু মুখে সবাইকে বলল। আসলে তেমন কিছু নেই বলার মতো আপু। হুট করে মনি এসে বলল, আরে নেই মানে? আমি ছোট ছিলাম, তবে আমার স্পষ্টভাবেই মনে আছে রিদিমণি আর তীব্র আঙ্কেলের বিয়ের কাহিনীটা। উফ, এখন সেই ঘটনা মনে পড়লেই বোঝা যায় রিদিমণিকে কতটা ভালোবাসে ওনার মজনু মিয়া। গ্রামে তো এখনও সেই বিয়ে নিয়ে চর্চাও হয়। এমন বিয়ে 7 জন্মে কেউ করেছে কিনা আমার তো সন্দেহ। আমার কথা বিশ্বাস না হলে আম্মুকে প্রশ্ন করতে পারো। আম্মুও তো মাঝে মাঝে আমাকে এইসব বলে আর হাসে। ময়না লাফিয়ে উঠে বলল, সত্যি? এক্ষুনি রিয়ার থেকে সব শুনবো। এই ঋতু তো আর বলল না লজ্জায়। বলেই গটগট করে চলে যেতেই রিদিতা মনির কান ধরে বলল, খুব বড় হয়েছো তাই না দুষ্টু মেয়ে? মনি খিলখিল করে হেসে রিদিতাকে জড়িয়ে ধরে বলল, সত্যি ঋতুমণি, আমার খুব ভালো লাগে তখনকার ঘটনা মনে পড়লে। তখন না বুঝলেও এখন বুঝি তীব্র আঙ্কেল কিভাবে পুরো গ্রামকে এক জায়গায় করে জোর করে বিয়ের দাওয়াত খাইয়েছিল। রিদিতা নিজেও সেসব স্মৃতিচারণ করে হাসে। অনেকদিন পর প্রিয় ঋতুমণিকে পেয়ে মনি কথার ঝুলি নিয়ে বসেছে। দেখতে দেখতে সময় পেরিয়েছে রাত 11টার কাছাকাছি। এত দেরি হয়েছে, যদিও মেয়েকে নিয়ে রিদিতার চিন্তা নাই, তবে ছেলে দুটো তাকে ছাড়া ঘুমায় না, যদিও ছেলেরাও বাবা ভক্ত। রিদিতা চটপট উঠে মির্জা বাড়ির প্রাঙ্গণ পেরিয়ে বাগানের দিকে বানানো বাড়ির দিকে যায়। সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। হালকা শীত হলেও নতুন ঘরে গরম বেশ। রিদিতার রুমে ঢুকেই দেখলো এসির রিমোট নিয়ে দুই ভাই কি যেন করছে। তোমরা কি করছো? তুর্য রৌদ্র মাকে দেখে এক ছুটে এসে মায়ের কোমর জড়িয়ে ধরে বলল, আম্মু গরম, এসি তো চালু হচ্ছে না। তোমাদের পাপাই কোথায় সোনা?
পাপাই তো রোজকে নিয়ে ছাদে গেছে। ওকে, তোমরাও ছাদে যাও, আমি আসছি। আজ ছাদে ম্যাজিক হবে, তবে একদম দৌড়াবে না, সাবধানে ধীরে ধীরে উঠবে, কেমন? দুই ভাই একে অপরের দিকে তাকিয়ে বলল। ওকে আম্মু। নতুন ছাদ হওয়ায় বেশ সুন্দর আর পরিপাটি করে ছাদটা সাজানো হয়েছে। তীব্র মেয়েকে নিয়ে একটু শীতল বাতাস পেতে ছাদে এসেছে। বারবার মেয়ের মুখের ঘাম মুছে দিচ্ছে রুমাল দিয়ে, অথচ তীব্র যে নিজেও গরমে অতিষ্ঠ। উফ, এসি নষ্ট হওয়ার সময় পেলো না। পাপা গুলুম। রোজ ছোট্ট ছোট্ট গুলুমুলু হাতে বাবাকে অনুসরণ করে। বাবার মুখের ঘাম মুছতেই তীব্র হাসল। আশেপাশে চোখ বুলিয়ে মেয়েকে নিচে নামিয়ে দিতেই পায়ের নুপুরে ঝুনঝুন শব্দে মুখরিত হলো চারপাশ। ছোট্ট বাচ্চাটা পুরো ছাদ দৌড়ে দৌড়ে ঘুরছে, লাইট দেখছে আর একটু পরপর বাবার উদ্দেশ্যে বলছে, বাবা দেখো, নাইট সুন্দর সুন্দর। তীব্র মেয়ের আধো আধো কথাগুলো বেশ উপভোগ করে আর হাসে। ছেলেদের প্রথম ডাক মা হলেও মেয়ের মুখের প্রথম ডাক পাপা ছিল। আদো আদো কণ্ঠে প্রথম পাপা ডাকটি শুনে তীব্র চোখজোড়া ভরে উঠেছিল। সবাইকে ডেকে ডেকে বলেছিল তার মেয়ে তাকে পাপা বলে ডেকেছে। তীব্রর পাগলামি দেখে সেদিন নাজমা চৌধুরী হেসে বলেছিলেন, মেয়ের বাবা হওয়া আল্লাহর রহমত দাদু ভাই। মেয়ের বাচ্চা পরিবারের ভালোবাসা ও শান্তি নিয়ে আসে। মেয়ে সন্তান বাবা মায়ের জন্য দোয়ার দরজা। মেয়ে সন্তানের মাধ্যমে আল্লাহ পাক বাড়িতে রহমত নাজিল করেন। আসলেও আল্লাহর রহমত, নয়তো তীব্র চৌধুরীকে বদলাতে হৃদিতাকে আরও কত কাঠখড় পুরাতে হতো। সবচেয়ে বড় বদল তীব্রর মেয়ে হওয়ার পর, সেইটা হলো তীব্রর মাফিয়া পদ থেকে পদত্যাগ করা। এতে সবচেয়ে বেশি খুশি হয়েছিল হৃদিতা। এত বছর ধরে চেষ্টা করে শেষ পর্যন্ত তার মেয়ে পারল বাপকে বদলাতে। তীব্র মেয়ের ছোটাছুটি দেখার মাঝেই তুর্য রৌদ্র ছাদে আসলো। ছেলেদের ছাদে ঘেমে নিয়ে একাকার দেখে তীব্র এগিয়ে গিয়ে রুমাল দিয়ে ঘামে ভেজা মুখটা মুছিয়ে দিতে দিতে বলল, কষ্ট হচ্ছে আব্বু, গাড়িতে গিয়ে ঘুমাবে? আমি বিছানার সিস্টেম করে দিতে বলবো, ওখানে এসি আছে, তোমাদের ঘুমোতে কোনো কষ্ট হবে না। আমরা আম্মুর সাথে ঘুমাবো পাপা। আম্মু বললো ম্যাজিক করবে। তোমাদের আম্মু কোথায়? আমি এখানে। তীব্র ঘাড় ঘুরিয়ে দরজার সামনে তাকাতেই দেখল পরনে ঢিলা প্লাজো আর লেডিস গেঞ্জি গায়ে ওড়না পরে হৃদিতা দাঁড়িয়ে আছে। হাতে একটা ছোট টেবিল ফ্যান, পাশে দাঁড়িয়ে আছে মিয়ান, তীব্রর বডিগার্ড, হাতে তার মোটা গদি টাইপ কিছু। ফ্যান কি করবেন? ছাদ বিলাস করব। তীব্র ভ্রু কুঁচকে তাকালো। তার বউয়ের মাথায় নতুন কি খিচুড়ি রান্না হচ্ছে এখন। ছাদ বিলাস কিভাবে করে? শুধু দেখতে থাকুন। হৃদিতা ছাদের শীতল পাঠি বিছিয়ে সেখানে মোটা গদিটা বিছিয়ে দিল। তিনজন বাচ্চা ড্যাব ড্যাব করে তাকিয়ে তাকিয়ে তাদের মায়ের কাণ্ড দেখছে। হৃদিতা তার বাচ্চাদের দিকে তাকিয়ে বলল, আমরা আজ রাতে ছাদে এখানেই ঘুমাবো। হোয়াট, পাগল হয়েছেন আপনি? এখানে ঘুমাবো মানে? আমি অলরেডি নতুন এসি আনতে বলে দিয়েছি, চলো। ওফো, সবসময় এত এসি এসি কেন করেন? আজ রাতে আমরা এখানেই ঘুমাবো, ব্যাস। বলতে বলতে হৃদিতা গদির ওপর একটা পরিষ্কার চাদর বিছিয়ে দিয়েছে। সাথে আনা বালিশগুলো রেখে মশারি টাঙ্গিয়ে চারদিকে ভালোভাবে গুজে দিল। মশারির ওপরে পাতলা একটা কাপড় বিছিয়ে দিল। এরপর ছোট টেবিল ফ্যান চালু করে মশারির ভেতরে ঢুকে গেল। মাকে ভেতরে ঢুকতে দেখে তুর্য রৌদ্র ও ভীষণ উত্তেজিত হয়ে মায়ের পিছু পিছু মশারির ভেতরে ঢুকে পড়ল। এমন কিছু বাচ্চারা এই প্রথমবার দেখছে। তীব্রকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে হৃদিতা বলল, আরে দাঁড়িয়ে না থেকে মেয়েকে নিয়ে ভেতরে আসুন। এসব কি? এটা গ্রামীণ পরিবেশে ছাদে আকাশ বিলাস। আপনার মাথায় এমন অদ্ভুত বুদ্ধি আসে কেমন করে? বাচ্চাদের নিয়ে এই খোলা আকাশের নিচে ঘুমাবো? আর ইউ কিডিং? আমি তো এখানেই ঘুমাবো। আপনার দুষ্টু মেয়েকে নিয়ে আপনি যেখানেই খুশি যেতে পারেন। বাবা ভক্ত মেয়ে, বাবা পেলে মা আর কে? মাকে চেনেই না সে। হ্যাঁ, এমন মেয়ে আমি নিব না। ছোট্ট মেয়েটি মায়ের দিকেই এতক্ষণ গোল গোল চোখে চেয়েছিল। তবে মা তাকে বকেছে এটা মেনেই ভ্যাভ্যা করে জোরে কেঁদে উঠল। মেয়ের কান্নায় তীব্র অস্থির হয়ে মেয়েকে কোলে তুলে নিয়ে বলল, কি হয়েছে আম্মু? আমার জান বাচ্চা, কাঁদে না জান। পাপাকে বলো কি হয়েছে? বাচ্চাটি ঠোঁট ফুলিয়ে কান্না করে বলল, আম্মু বকিতে পাপা, আম্মু বটে। হৃদিতা অবাক হয়ে বলল, কি? আমি কখন তোকে বকলাম? দুষ্টু মেয়ে একটা। তীব্র মেয়েকে শান্ত করে মশারির ভেতরে ঢুকে গেল।
রিদিতা ততক্ষণে তুর্য আর রৌদ্রকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়াচ্ছে। হালকা শীতল আবহাওয়ার সাথে খোলামেলা চারপাশ, ওপরে মিটিমিটে তারাদের মেলা। খুব ছোটবেলায় মায়ের সাথে এমন রাতে ঘুমাতো রিদিতা। তখন ছোট রিদিতা মায়ের বুকে গুটিয়ে ঘুমাতো, আর আজ এতগুলো বছর পর তার বুকে তার বাচ্চারা ঘুমাচ্ছে। রিদিতা অতীত ভেবে দুই পুত্রের মাথায় পরম মমতায় চুমু দিল, শক্ত করে জড়িয়ে ধরল দুইটা প্রাণকে। মাথায় হাত বুলিয়ে দিতেই ছোট্ট রোজ গাল ফুলিয়ে ফুপিয়ে উঠল। রিদিতা ভ্রু কুঁচকে মেয়ের দিকে তাকালো। মেয়ে ঠিক তার মতোই কথায় কথায় মুখ ফুলিয়ে কেঁদে ওঠে। তীব্র আবারও হাঁক চকিয়ে বলল, কি হয়েছে মামুনি? ছোট মেয়েটি মায়ের দিকে তাকিয়ে অভিমানী সুরে বলল, পাপা, আম্মু পটা আদর দেয় না, ভাই ভাই আদর দেয়। মেয়ের কথায় রিদিতা ফিক করে হেসে ফেলল। সাথে তুর্য আর রৌদ্র হাসল বোনের আধো আধো কথায়। রৌদ্র বোনকে শুধরিয়ে বলল, ইটস নট পূজা, আর আদার না আদর। রিদিতা হাত বাড়িয়ে দিতেই ছোট্ট মেয়েটি মায়ের বুকের ওপর মাথা রেখে গুটিয়ে যায়। রিদিতা মেয়ের কপালে টোপা টোপা দুই গালে পরম মমতায় চুমু খেতে থাকে। তীব্র এতক্ষণ ছেলে মেয়ে আর বউয়ের কাণ্ড দেখছিল নিশ্চুপ হয়ে। রিদিতার দুই পাশে দুই ছেলে আর বুকে বাচ্চা, মেয়ের ছোট্ট শরীরটা লেপ্টে আছে। তীব্র সেদিকে তাকিয়ে দেখল শুধু তীব্রর বুকের ভেতর এক শীতল প্রশান্তির ছায়া। তীব্রর মুখে একটুও হাসি না থাকলে মনের ভেতরে অজস্র মায়া। এই তো তীব্রর পৃথিবী, তার দুনিয়া। ছোট্ট বাচ্চা মেয়েটি বেশ খানিকটা সময় পর মায়ের বুক থেকে মুখ তুলে তাকালো বাবার দিকে। বাবাকে একা একটু দূরে তাদের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আম্মুর কাছে আর জায়গা নাই পাপা। তীব্র মেয়ের কথায় আর গম্ভীর মুখ করে রাখতে পারল না, মুচকি হেসে বলল, তাহলে পাপা কোথায় ঘুমাবো প্রিন্সেস? ছোট রোজ গভীর চিন্তায় ডুব দিল। একবার মা তো একবার বাবাকে দেখছে। মায়ের দুই পাশে দুই ভাই আর বুকে সে লেপ্টে আছে। তাহলে তার বাবা কোথায় ঘুমাবে? তীব্র মেয়ের চিন্তিত মুখ থেকে হাসল। রিদিতাও দেখছে এদের বাবা মেয়ের কাণ্ড। মেয়েটি হুট করেই মায়ের বুক থেকে নেমে বাবার কাছে আসলো। গুলুমুলু শরীরটা নিয়ে দুই পা ছড়িয়ে বসে বলল, আচ্ছা পাপা, তোমাকে ঘুম পাড়িয়ে দিই। তীব্রর মুখের হাসি চওড়া হলো। তাৎক্ষণিক মেয়ের কোলে মাথা রেখে চোখ বুঝল তীব্র। শান্তি। হয়তো এটাই। চুলে ছোট্ট ছোট্ট তুলতুলে হাতের স্পর্শে তীব্রর চোখ ভিজে গেল। হ্যাঁ, তীব্রর দুই চোখে পানি। আদর আদর, ঘুমো পাপা। তীব্র মেয়ের ছোট্ট ছোট্ট পা জোড়ায় পরম স্নেহে চুমু দিয়ে বলল, আমার প্রিন্সেস, আমার রোজ, আমার জান পাখি। ছোট্ট রোজ বাবার আদরে খিলখিল করে হেসে উঠল। তীব্র মাথা উঠিয়ে দেখল মেয়ের হাসি, একদম মায়ের মতোই হাসি। তীব্র এবার ছোট্ট রোজকে বুকে জড়িয়ে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, আপনি পাপার বুকে থাকুন আম্মাজান, তাহলে পাপা ঘুমিয়ে যাবে। ছোট রোজ তীব্রর কথায় চুপচাপ পাপার বুকে মাথা রাখল। রোজের ঘুমের সময় হওয়ায় কিছুক্ষণ চোখ পিটপিট করেই ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই রৌদ্র আর তুর্যও ঘুমিয়ে পড়েছে মায়ের বুকে। তীব্র এবার বইয়ের দিকে তাকালো। রিদিতা এতক্ষণ বাবা মেয়ের কাণ্ড দেখছিল। তীব্রকে তাকাতে দেখে রিদিতা মৃদু হাসল। তীব্রও হাসল। আজকাল তীব্রর হাসি মুখ দেখা যায়। রিদিতা আল্লাহর কাছে প্রার্থনা করে যেন সে সবসময় এই মানুষটিকে ভালো রাখতে পারে। তীব্র একটু এগিয়ে এসে রিদিতার কপালে চুমু দিয়ে ছেলেদের কপালেও পরম স্নেহে চুমু দিল। বিছানায় শরীর এলিয়ে দিয়ে মেয়েকে বুকে শক্ত করে জড়িয়ে ধরল এক হাতে, অন্য হাতে রিদিতার এক হাত শক্ত করে চেপে ধরল। রিদিতা এবার মুচকি হাসল। দুজনের মাঝে কথা নেই, শুধু নীরব ভালোবাসা। রিদিতার ভাবতেও অবাক লাগে, সেই প্রথম দিনের ভয়ঙ্কর তীব্র চৌধুরী আর আজকের তীব্র চৌধুরীর মাঝে বিশাল তফাৎ দেখে। রিদিতা দুই ছেলেকে বুকে আরও একটু চেপে ধরে চোখ বন্ধ করল। অভাগী সে যে এতটা ভালো থাকবে ধারণা ছিল না। আল্লাহ তাকে খুব ভাগ্যবতী করে এই তীব্র চৌধুরীর সাথে বেঁধে দিয়েছে, নয়তো তার কি তীব্র চৌধুরীকে পাওয়ার হতো? আর এত সুখের যোগ্য হতো কখনো? আল্লাহ তাকে দুহাত ভরে দিয়েছে।